মুভির প্রথমে আমাদেরকে একটি মেয়ে এবং তার বাবাকে দেখানো হয়। মেয়েটির নাম ছিল রিডলে এবং তার বাবার নাম ছিল এলিয়েট। তারা দুজন এখন এলিয়েটের বসের বাড়ি যাচ্ছিল, যার নাম ছিল ওডেল। ওডেল এখন ক্যান্সারের শেষ ধাপে আছে, তাই তার যে কোনো সময় মৃত্যু হতে পারে। তাই সে এলিয়েটকে তার কোম্পানির নিউ ভাইস প্রেসিডেন্ট বানাতে চায়। এরপরে হঠাৎ এলিয়েটের কাছে ওডেলের কল আসে, কারণ তাদের অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। তখন এলিয়েট ওডেলকে সরি বলে ফোনটা রেখে দেয়। এরপরে হঠাৎ করে সে বারবার হাঁচি দিতে শুরু করে, কারণ তার ডাস্ট অ্যালার্জি ছিল। এই সময় সে ড্রাইভিং এর দিকে একটু অমনোযোগী হয়ে পড়ে। তখন তাদের গাড়ির সামনে কেউ চলে আসে এবং গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। তখন তারা গাড়ি থেকে বের হয়ে দেখতে পারে এটা একটা বেবি ইউনিকর্ন ছিল, আর ওই ইউনিকর্নটা পুরোপুরি আহত হয়ে গিয়েছিল। এরপরে রাইডলি দেখে যে তার মাথায় একটি শিং ছিল, সেই শিংটি আলোয় জ্বলজ্বল করছিল। এরপরে রিডলে হাত দিয়ে ইউনিকর্নের সেই শিংটা ধরে, আর শিংটি ধরার সাথে সাথে ওর এমন মনে হয় যে ও কোনো অন্য দুনিয়ায় চলে এসেছে। ও যখন ওই দুনিয়ার ভিতর নিজেকে কল্পনা করছিল, তখনই ও হঠাৎ অনেক চিল্লানোর শব্দ শুনতে পায়। আর ও এরপরে ওর নিজের চোখ খুলে আর দেখতে পায় যে ওর বাবা ওই বেবি ইউনিকর্নটাকে মারছে। রিডলে ওর বাবাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওর বাবা ওর কথা শোনে না আর ইউনিকর্নটাকে মারতে থাকে। ওরা ওই বেবি ইউনিকর্নটার বডিকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অ্যাক্সিডেন্টের প্রমাণ মুছে ফেলে। এরপরে তারা ওডেলের বাড়ি পৌঁছে যায়। এরপরে ওখানে আমাদেরকে এলিয়েট আর ওডেলের মিটিং দেখানো হয়। ওডেল তখন বলে যে আমি আমার মৃত্যুকে একসেপ্ট করে নিয়েছি, আর আমার মৃত্যুর পরে আমার এই কোম্পানি তোমার থেকে ভালো কেউ চালাতে পারবে না। এরপরে এলিয়েট যখন ওই পেপারস গুলোতে সাইন করতে যাবে, তখনই ওডেল বলে ওঠে এখনই সাইন করার দরকার নেই, আমি তোমাদের দুজনের সঙ্গে আরেকটু সময় কাটাই, এরপরে সাইন করো। আমি তোমাদের দুজনকে আরেকটু ভালোভাবে জানতে চাই, এরপরেই আমি সাইন করব। এরপরে রিডলে ফ্রেশ হওয়ার জন্য যখন তার মুখ ধুচ্ছিল, তখন সে দেখতে পায় তার ফেসে একটা একনিও নেই। তার ফেস এমন দেখাচ্ছে যে মনে হচ্ছে তার ফেসে কোনোদিন একনি উঠেইনি। কিন্তু আজকে সকালে লাস্ট বারও সে যখন তার মুখ দেখেছিল, তখনও তার মুখে একনি ছিল। তার মুখ থেকে সব একনি চলে যাওয়ার কারণ হচ্ছে ওই ইউনিকর্নের ব্লাড তার মুখে লেগেছিল, আর এই ইউনিকর্নের ব্লাড তার মুখে লাগার ফলে তার মুখ থেকে সব একনি চলে গিয়েছে। সে তখন তাড়াতাড়ি তার বাবার কাছে আসে। সে তখন তার বাবাকে গিয়ে বলে কিছু আর্জেন্ট আছে, আমাদেরকে এখনই এখান থেকে বের হতে হবে। কিন্তু তখনই তার বাবা বলে যে আমাদেরকে কিছু সময় এখানে থাকতেই হবে, কারণ ওডেল আমাদের সঙ্গে কিছু সময় কাটাতে চায়। এরা দুজন যখন এখানে কথা বলছিল, তখনই হঠাৎ করে ওরা দুইজন ওদের গাড়ির ভেতর থেকে কারো চিল্লানোর আওয়াজ পায়। তারা যখন দৌড়ে বাইরের দিকে যায়, তখন তারা দেখতে পায় সেই ইউনিকর্নটি গাড়ির জানালা ভেঙে বেরিয়ে এসেছে, আর সেই ইউনিকর্নটা অনেক চিৎকারও করছিল। তখনই ওখানে থাকা সিকিউরিটি গার্ড তাকে গুলি করে দেয়, আর ইউনিকর্নটা ওখানেই আবার অজ্ঞান হয়ে যায়। তখন ওখানে উপস্থিত থাকা সবাই এলিয়েটদের জিজ্ঞাসা করতে থাকে যে এটা কি। তখন এলিয়েট ওখানে থাকা সবাইকে বলে যে এটা একটা বেবি ইউনিকর্ন। আর এলিয়েট তখন ভাবে যে এদের কাছ থেকে কিছু লুকিয়ে আর লাভ নেই, সবাইকে সত্যিটা বলে দেওয়াই ভালো। এরপরে এলিয়েট সবাইকে পুরো ঘটনাটা বলে দেয়। এরপরে রিডলে সবাইকে জানায় এই ইউনিকর্নের ব্লাড আমার ফেসে লাগার ফলে সঙ্গে সঙ্গে আমার ফেসের সব একনি চলে গিয়েছে। তখনই এলিয়েটেরও মনে পড়ে যে গাড়ির ভিতর তার অনেক ডাস্ট অ্যালার্জি হচ্ছিল, কিন্তু ইউনিকর্নের ব্লাড গাড়িতে লাগার সঙ্গে সঙ্গে এরপরে আর তার কোনো ডাস্ট অ্যালার্জি হয়নি। রাতে এলিয়েট যখন রিডলের সাথে রিডলের রুমে দেখা করতে আসে, তখন সে রিডলেকে জিজ্ঞাসা করে যে যখন তুমি ইউনিকর্নের শিং ধরেছিলে, তখন কি তুমি কিছু দেখতে পেয়েছিলে? তখন রিডলে তাকে জানায় যে হ্যাঁ, আমি আজব কিছু অনুভব করেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে চলে এসেছি। রিডলে তখন আরো বলে যে আমার কাছে মনে হচ্ছে বেবি ইউনিকর্নটাকে ওডেলের ফ্যামিলির কাছে দেওয়া একদমই ঠিক হয়নি, আমার কাছে তাদেরকে অসৎ লাগছে। সে আরো বলে যে চলো আমরা এখান থেকে চলে যাই বেবি ইউনিকর্নটাকে নিয়ে। কিন্তু এলিয়েট তখন বলে যে এরকমটা করা যাবে না, কারণ আমরা যদি এরকম করি তাহলে আমার প্রমোশন আটকে যাবে। এলিয়েটের এরকম ধরনের কথা শুনে রিডলে খুবই রেগে গিয়ে ওকে রুম থেকে বের করে দেয় এবং দরজা আটকে দেয়। এরপরে রিডলে ভিতরে এসে তার নিজের ফ্যামিলির ছবি দেখতে শুরু করে। তার মায়ের একটি ছবি দেখার সময় সে তার মায়ের ছবির পিছে একটি ফ্রেমে আবদ্ধ ইউনিকর্নের ছবি দেখতে পায়। এরপরে ওটা দেখার পরে সঙ্গে সঙ্গে সে ইউনিকর্নের হিস্ট্রি জানার জন্য ইন্টারনেটে সার্চ করে। ইউনিকর্নস এর হিস্ট্রি পড়ার সময় সে জানতে পারে যে অনেক আগে হান্টার্সরা এবং রাজারা ইউনিকর্নসদের হান্ট করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কেউই সফল হতে পারেনি। তবে একটি মেয়ের কারণে তারা সফল হয়ে গিয়েছিল, তারা একটি ইউনিকর্নকে ধরে ফেলে।
এরপরে সেই ইউনিকর্নটিকে ক্যাসেলে রাখা হয় এবং তাকে রাজকীয় কৃতদাস বানানো হয়। কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ইউনিকর্নের এই সব কাহিনী বদলে দেওয়া হয়, আর এই কাহিনীগুলোতে ইউনিকর্নসদের মনস্টারের রূপে দেখানো হয়েছে। এইসব দেখার পরে রিডলে এরপরে ঘুমিয়ে যায়, কিন্তু রাতে তার খুবই খারাপ খারাপ স্বপ্ন আসতে থাকে। এরপরে সকালে দেখানো হয় রিডলে আর এলিয়েটকে একটা টেস্টের জন্য ডক্টররা নিয়ে যাচ্ছে, কারণ তাদের গায়ে ইউনিকর্নের ব্লাড লেগেছিল। তাই ডাক্তাররা এবং সায়েন্টিস্টরা দেখতে চায় যে তাদের গায়ে ইউনিকর্নের ব্লাড লাগার ফলে তাদের শরীরে কি কি পরিবর্তন এসেছে। আর এই টেস্টটা ওডেলের ঘরের ভিতরেই হচ্ছিল। ওডেল এনাদেরকে এনেছে শুধুমাত্র এই টেস্টটি করার জন্য। সব টেস্ট হওয়ার পরে ডাক্তার এনাদেরকে জানায় যে ইউনিকর্নের ভিতরে অনেক ইউনিক পাওয়ার্স আছে, আর সেই পাওয়ার্স সম্পর্কেও এনাদের সবাইকে বলে। সে আরো বলে ইউনিকর্নের ব্লাড আর শিং যে কাউকে হিল করতে পারবে। তখন ওখানে থাকা আরেকটি ডাক্তার ইউনিকর্নের শিং নিয়ে কথা বলতে থাকে। সে বলে যে ইউনিকর্নের এই শিং বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যালস ছড়াচ্ছে, আর এটা খুবই ইউনিক। তবে ওই ডাক্তার এটাও বলে যে ওনাদের কথাটাকে পুরোপুরি কনফার্ম করার জন্য তাদের আরেকটু স্টাডি করা দরকার। তখন ওডেল আর ওডেলের ছেলে দুইজনই ডাক্তারদের এই কাজটি করার জন্য পারমিশন দিয়ে দেয়। এরপরে ডাক্তাররা আরেকটু রিসার্চ করে, তারপরে তারা জানতে পারে যে ইউনিকর্নের শিংয়ের পাউডার যে কোনো বড় রোগকে হিল করতে পারে। কিন্তু ডাক্তারদের এখন কারোর উপর এক্সপেরিমেন্ট করে কনফার্ম হওয়ার দরকার ছিল যে এটা কি আদৌ মানুষের উপর ঠিকভাবে কাজ করবে কিনা। তাই ওডেল সিদ্ধান্ত নেয় ওডেল নিজের উপরেই এই এক্সপেরিমেন্টটি করবে, কারণ ওডেলের লাস্ট স্টেজের ক্যান্সার ছিল, তাই সে যে কোনো সময় এমনিও মারা যেতে পারে। তাই সে যদি এখন এই এক্সপেরিমেন্টেও মারা যায় তাও তার কোনো কষ্ট নেই। এরপরে যখন এই এক্সপেরিমেন্ট ওডেলের উপর করা প্রায় শেষ হয়ে গিয়েছে, তখন একটি ডাক্তার জানতে পারে ইউনিকর্নসদের বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যালস আরো স্ট্রং হয়ে গিয়েছে। কিন্তু ততক্ষণ ওডেলের উপর এক্সপেরিমেন্ট করা শেষ হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর ওডেল বলে যে আমি এখনো নেগেটিভ কিছু আমার শরীরে ফিল করতে পারছি না। তাই ওডেলের কাছে মনে হচ্ছিল সে হয়তো ঠিক হয়ে যাবে আবার। তাই ওডেল এলিয়েটকে ধন্যবাদ দেয়, কারণ এলিয়েটের জন্যই সে আবার নতুন করে বাঁচতে পারবে। আর তার সঙ্গে ওডেল এলিয়েটকে নিজের বিজনেস পার্টনারও বলে। আর এইসব কথা শুনে এলিয়েট খুবই খুশি হয়ে যায়। আর অন্যদিকে দেখানো হয় যে ওডেলের ছেলে নোটিস করেছে যে রিডলে সারাক্ষণ শুধু ইউনিকর্নসদের ব্যাপারে রিসার্চ করে, কিন্তু এর মাঝেই ওডেল এসে সবাইকে অবাক করে দেয়। তাকে পুরো সুস্থ দেখাচ্ছিল, মনে হচ্ছিল সে একদম ফিট আর তার কোনোদিন ক্যান্সার হয়নি। সবাই এটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল, এমনকি ডাক্তাররাও ভাবছিল যে এটা কিভাবে সম্ভব। একজন লাস্ট স্টেজের ক্যান্সারের রোগী এত তাড়াতাড়ি ৩-৪ ঘন্টার ভিতর কিভাবে এত সুস্থ হয়ে যেতে পারে। আর তাকে ইউনিকর্নের ওই ওষুধটি দেওয়া হয়েছিল মাত্র ৩-৪ ঘন্টা হয়েছে। তখন ওডেলের ফ্যামিলি আর এলিয়েট সবাই অনেক খুশি হয়েছিল, কিন্তু রিডলিকে একটু আনকমফোর্টেবল দেখাচ্ছিল। এরপরে ওডেল বলে যে ইউনিকর্নকে তাড়াতাড়ি তৈরি করো, ওকে আমি আমার হেডকোয়ার্টারে নিয়ে যাব, আর ওকে আমরা আরো অনেক ধরনের টেস্ট করি এটা বের করব যে ওকে দিয়ে আর কি কি করা সম্ভব। আসলে ওডেলের নিজস্ব একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, কিন্তু তখনই ওইখানে থাকা একটি ডাক্তার তাকে বলে যে ইউনিকর্নসের এই শিংগুলোকে রেপ্লিকেটেড করা সম্ভব নয়। কিন্তু তখনই ওডেলের ওয়াইফ বলে ওঠে তাতে কি হয়েছে, আমরা এটাকে অ্যাডভার্টাইজ করব, কারণ সাপ্লাই যত কম করা হবে ডিমান্ড ততই বেশি হবে আর প্রফিটও ততই বেশি হবে। এইখানে রিডলি ইউনিকর্নসের হিস্ট্রি সম্পর্কে ওনাদের সবার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিল, কিন্তু কেউই তখন ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিল না, কারণ সবাই তাদের এই নিউ প্রোডাক্ট নিয়ে ব্যস্ত ছিল। এরা সবাই এখন এতটাই খুশি ছিল যে এরা ইউনিকর্নের ব্লাড বের করেই খাওয়া শুরু করে। এরপরে রিডলে এইসব আর সহ্য করতে না পেরে সে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এরপরে সে সবাইকে এটা বলতে শুরু করে যে 1000 বছর আগে ইউনিকর্নসদের মনস্টার হিসেবে গণ্য করা হতো, কারণ তখন যদি কেউ ইউনিকর্নসদের হান্ট করার চেষ্টা করতো বা মারার চেষ্টা করতো তখন তাদের সঙ্গে খারাপ কিছু হতো। রিডলে আরো বলে যে আমি শুধু তোমাদের সবাইকে এইটুকুই বলতে চাই যে আমাদের এই ইউনিকর্নটাকে যেতে দেওয়া উচিত। আমরা যে তাকে আটকে রেখেছি এটাতে আমাদের নিজেদেরই ক্ষতি হতে পারে। কিন্তু রিডলের কথা কেউ এখানে গুরুত্ব দেয় না, আর রিডলের উপর সবাই চিল্লানো শুরু করে। আর ওডেল তো এলিয়েটের দিকে এমন ভাবে তাকাচ্ছিল যে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে দেখো তোমার মেয়ে কি সব বাজে বাজে কথা বলছে। রিডলে তখন এটা বুঝতে পেরেছিল যে এরা সবাই লোভের কারণে একদম পাগল হয়ে গিয়েছে। এরপরে রিডলে তার বাবাকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবাও তার কথা শোনে না। তারপর রিডলে বলে যে আমি তোমাদের সঙ্গে নেই। এটা বলে সে ঘর থেকে বেরিয়ে যায় রাগ হয়ে। সে বাইরে এসে আকাশে কিছু আজব ধরনের আলো দেখতে পায়। এরপরে দেখানো হয় যে সেই ইউনিকর্নটাকে সেফলি হেডকোয়ার্টার্সে নিয়ে যাওয়া হচ্ছে। ইউনিকর্নকে নিয়ে যাওয়ার জন্য একটা আজব ধরনের টানেল বানানো হয়েছে।
ডাক্তাররা যখন ইউনিকর্নকে ওই টানেলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পায় যে হঠাৎ করে তাদের মেশিনে সেন্স করেছে যে ইউনিকর্নের শিং থেকে বেরোনো বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যালস আরো বেশি স্ট্রং হয়ে গিয়েছে, আর এটা আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। এটা কিছু করে বসার আগেই ওইখানে পুরো এরিয়ার লাইট চলে যায় আর সব ইলেকট্রনিক ডিভাইসেসও বন্ধ হয়ে যায়। তখন ওডেল এলিয়েটকে পাঠায় দেখানোর জন্য যে কি সমস্যা হয়েছে। সেটা দেখার জন্য যখন এলিয়েট টানেলের ভিতর ঢোকে তখন সে দেখতে পায় অন্য আরেকটি বড় ইউনিকর্ন এখানে এসেছে, আর এই ইউনিকর্ন তার শিং একটি ডাক্তারের গায়ে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছে। এই পরিস্থিতি সামলানোর জন্য বাইরের গার্ডসরা ইউনিকর্নকে গুলি করতে শুরু করে। এরপর সেই বড় ইউনিকর্নটি গিয়ে রিডলের উপর আক্রমণ করে বসে। তখন এলিয়েট নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি সেদিকে ছুটে যায়। এরপরে যখন এলিয়েট রিডলেকে বাঁচিয়ে নেয় তখনই ওই ইউনিকর্নটি এলিয়েটের উপর হামলা করে বসে। কিন্তু তখনই রিডলে তার বাবাকে বাঁচানোর জন্য তার বাবাকে বলে, তুমি পালিয়ে যাও, আমি ওর দৃষ্টি কিছুক্ষণের জন্য অন্যদিকে সরিয়ে রাখছি। এরপরে যখন ওই ইউনিকর্নটা রিডলের একদম কাছাকাছি চলে আসে তখনই রিডলে বুঝতে পারে যে ওই ইউনিকর্নটা আসলে তার কোনো ক্ষতি করতে চাচ্ছে না। আর ইউনিকর্নটা রেডলির কাছাকাছি আসার পরে ইউনিকর্নের শিংটা জ্বলজ্বল করতে শুরু করে। যখনই ইউনিকর্নের শিং রিডলে ছুতে যাবে তখনই ওখানে থাকা গার্ডসরা ইউনিকর্নের গায়ে গুলি চালাতে শুরু করে। এরপরে ইউনিকর্নটা ওখান থেকে তাড়াতাড়ি দৌড়ে পালাতে শুরু করে, আর ইউনিকর্নের গায়ে গুলি লাগার ফলে ইউনিকর্নের গা থেকে রক্ত পড়তে শুরু করে, আর ইউনিকর্নটা একদম আহত হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও ইউনিকর্নটা কোনোভাবে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে অডেলের যে ছেলে ছিল সে এখন রিডলেকেই সবকিছুর জন্য দোষারোপ করছে। সে রিডলেকে বলতে শুরু করে যে এখানে আরো ইউনিকর্নস আসতে পারে, সেটা তুমি আমাদেরকে আগে কেন জানাওনি। তখন রিডলে সবাইকে বলে যে আমি তোমাদের সবাইকে আগেই সতর্ক করে দিয়েছিলাম, আর আমি এই ব্যাপারেও তোমাদেরকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা কেউই আমার কথা শোনোনি। তখন ও সবাইকে আরেকটা কথা বলে দেয় যে ও যখন বেবি ইউনিকর্নের কাছে গিয়েছিল তখন বেবি ইউনিকর্নের সাথে ওর একটা আজব ধরনের কানেকশন ফিল হয়েছিল, আর আজকে যখন ও ওই বড় ইউনিকর্নটির কাছে গিয়েছিল তখন ও ওই একই ধরনের একটি আজব কানেকশন ফিল করতে পেরেছে। এই কথা শুনে অডেলের ওয়াইফ তখন বলে যে হয়তো এই কারণেই ইউনিকর্নসরা রিডলের উপর হামলা করে না। এরপরে রিডলে তাদের বোঝানোর চেষ্টা করে যে এখন তাদের উচিত বেবি ইউনিকর্নটাকে ছেড়ে দেওয়া। এইখানে অডেল আবার খুবই চালাক ছিল। সে রিডলের কথাকে ঘুরিয়ে বলতে শুরু করে, এইভাবে কিভাবে ওই ইউনিকর্নটাকে যেতে দেব? আমরা তো এখন অন্য ইউনিকর্নসদেরও ধরবো, আর ইউনিকর্নসদের ধরলে ওদের মাধ্যমে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। এরপরে অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যে ওডেলের ছেলে সেই ডাক্তারের কাছে গিয়েছে যার কাছে ইউনিকর্নের শিংয়ের পাউডার ছিল, আর তাকে নিজের কথায় ফাঁসিয়ে সেই পাউডারটা সে নিজের কাছে নিয়ে আসে, আর সেই পাউডারটাকে নিয়ে এসে ড্রাগসের মতো ইউজ করতে শুরু করে। এরপরে দেখানো হয় যে রিডলে গাড়ির ভিতর বসে পড়েছে, কারণ সে আর এখানে থাকতে চায় না। এদের এসব খারাপ কাজ সে আর সহ্য করতে পারছে না। তখনই সে আকাশের দিকে তাকায়। সে আকাশে সেই একই ধরনের আলো আবার দেখতে পায় যেটা সে আগেও দেখেছে। তখনই হঠাৎ ও বুঝতে পারে যে এখানে ওর বাবাকে একা রেখে যাওয়া ঠিক হবে না। এরপরে সে আবার আকাশের দিকে তাকায়। এখন সে দেখতে পায় যে আকাশে ওই আলোর মাধ্যমে কোনো একটা চিহ্ন আঁকা আছে, কিন্তু রিডলে বুঝতে পারছিল না যে এটা কিসের চিহ্ন। তখনই সে আবার ঘরের ভিতরে যায়। সে ইন্টারনেট থেকে ইউনিকর্নের কিছু পেইন্টিং বের করেছিল, সেগুলোকে সে একসঙ্গে জোড়া লাগাতে শুরু করে। এরপরে এগুলো সে জোড়া লাগানোর পর বুঝতে পারে যে ইউনিকর্নসদের কাছে নিজেদের হিল করার ক্ষমতা আছে, আর একটু আগে ওডেল আর এলিয়েট গিয়েছে আহত ইউনিকর্নসদের শিকার করতে। কিন্তু যেহেতু ইউনিকর্নসদের কাছে নিজেদের হিল করার পাওয়ার আছে, সেই কারণে তারা এতক্ষণ নিজেদের হিল করে নিয়ে এবং এখন তারা চাইলেই যে কোনো সময় ওডেল আর এলিয়েটের উপর উল্টো আক্রমণ করতে পারে। তখন রিডলে তাড়াতাড়ি এলিয়েটকে ইনফর্ম করে দেয়। এরপরে এলিয়েট রিডলের মেসেজ দেখে বুঝতে পারে তারা এখন বিপদে আছে, কিন্তু তখনই সে দেখতে পারে সামনে দিয়ে একটা ইউনিকর্ন আসছে এবং তার শিং চকচক করছে। যখনই এলিয়েট কাউকে কিছু বলতে যাবে তখনই ওই ইউনিকর্নটি তাদের একটি গার্ডের উপর হামলা করে দেয়। এরপরে অডেল আর এলিয়েট তাড়াতাড়ি করে ওখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ততক্ষণে ওই ইউনিকর্নটি ওখানের সব গার্ডসদের মেরে তাদের পিছু করতে শুরু করে। এরপর ওডেল সামনে এসে ইউনিকর্নটিকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ইউনিকর্নটি ওডেলকেও মেরে ফেলে, কিন্তু এলিয়েট কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে।
এবং এসেই ঘরের সব জানলা দরজা আটকাতে শুরু করে আর সবাইকে বলে দেয় যে কেউ যেন বাইরে না বের হয়। এরপরে যখনই এলিয়েট পুলিশকে ফোন দিতে যায় তখনই ইউনিকর্নসরা ওদের নেটওয়ার্ক বাতিল করে দেয় আর তখনই ওদের ইলেকট্রিসিটিও চলে যায়। তখন ওরা সবাই বাইরে আসে, কিন্তু বাইরে এসে তারা দেখতে পায় যে বাইরের গেটটি আটকানো ছিল। তখন ওডেলের যে ওয়াইফ ছিল সে সবাইকে বলে যে কেউ একজনকে তো ইউনিকর্নদের ডিস্ট্রাক্ট করতেই হবে, না হলে আমরা এখান থেকে কেউই বেরোতে পারবো না। তাই এই কাজটি করার জন্য ওডেলের ওয়াইফ সেই ডক্টরকে এবং এলিয়েটকে চুজ করে। এরপর সেই ডক্টর এবং এলিয়েট সেই বেবি ইউনিকর্নটাকে তাদের বাবা মার কাছে দিয়ে দেয় এবং গেটটিও খুলে দেয়। কিন্তু বেবি ইউনিকর্নটার এই অবস্থা দেখে তার বাবা মা সেই ডাক্তারকে মেরে ফেলে। তখনই ওডেলের ওয়াইফ দ্রুত গতিতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই তার মনে পড়ে যে তার ছেলে এখনো ভিতরে ছিল আর ওডেলের ছেলে এখনো ভিতরে বসে সেই ইউনিকর্নের শিংয়ের পাউডার ড্রাগসের মতো করে খাচ্ছিল। এরপরে ওডেলের ওয়াইফ তার ছেলেকে নিতে এবং এলিয়েট তার মেয়েকে নিতে ভিতরে চলে আসে। আর ওডেলের ছেলে এতক্ষণ আবার ইউনিকর্নসদের সম্পর্কে রিডলের প্রিন্ট করা সেই পেন্টিং গুলো দেখছিল। এরপরে সে নিচে এসে বলে যে রিডলে বলেছিল বেবি ইউনিকর্নসদের ছেড়ে দিতে, কিন্তু এই আইডিয়াটা একদমই বাজে ছিল, কারণ সে চাইলেই বেবি ইউনিকর্নসদের সে নিজেই কন্ট্রোল করতে পারত। কারণ ওই পেইন্টিং এ তো খুব ভালোভাবেই দেখা যাচ্ছে যে যখন হান্টার্সরাও ইউনিকর্নসদের কন্ট্রোল করতে পারেনি তখন একটি অবিবাহিত যুবতী মেয়ে এসে তাদের কন্ট্রোল করেছিল। তাই ওডেলের ছেলে রিডলেকে ইউনিকর্নসদের কন্ট্রোল করার জন্য আদেশ দেয়, কিন্তু এলিয়েট তার মেয়েকে আর কোনো ধরনের বিপদে ফেলতে চাচ্ছিল না। তাই এলিয়েট তখনই ওই কোম্পানি থেকে রিজাইন করে নেয়। কিন্তু এরপরে হঠাৎ করে সেই ইউনিকর্নস গুলো চিল্লাতে চিল্লাতে দরজা ভেঙে ভিতরে চলে আসে। এলিয়েট আর রিডলে তাড়াতাড়ি করে একটি রুমের ভিতর গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তখনও ওডেলের ওয়াইফ আর ওডেলের ছেলে বাইরেই ছিল। একটু আগে ওডেলের ছেলে এলিয়েটের কাছ থেকে সেই বেবি ইউনিকর্নটার অর্ধেক শিংটুকু নিয়েছিল যেটা এলিয়েটের কাছে ছিল, আর যেটা এলিয়েট চেয়েছিল ওই ইউনিকর্নসদের ফেরত দিয়ে দিতে, কিন্তু ওডেলের ছেলে ড্রাগসের নেশায় তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেয়। এখন এখানে আমাদেরকে দেখানো হয় যে ওডেলের ওয়াইফ তার ছেলেকে বলছে যে সেই শিংটা ইউনিকর্নসদের দিয়ে দিতে, কিন্তু ড্রাগসের নেশায় ওডেলের ছেলে সেটা দিতে রাজি হচ্ছে না। এরপরে ওডেলের ওয়াইফ তার কাছ থেকে ওই কৌটাটা ছিনিয়ে নেয়, কিন্তু ওডেলের ওয়াইফ তখন দেখতে পায় যে তার ভিতর ওই অর্ধেক শিং ছিলই না, কারণ সেটা তো আগেই এলিয়েট সুযোগ বুঝে ওখান থেকে বের করে নিয়েছে, আর এই শিংটা এখন এলিয়েটের কাছে। রিডলে এলিয়েটের হাতে এই শিংটা দেখে খুবই অবাক হয়, কিন্তু তখন এলিয়েট তাকে বলে আমি এটা শুধু তোমাকে বাঁচানোর জন্যই চুরি করেছি। এলিয়েট আরও তখন তার মেয়েকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি সবকিছু সামলে নেব। রিডলে তখন সেখান থেকে যেতে চায় না, কিন্তু এলিয়েট তখন তাকে বলে যে আমি তোমার মাকে প্রমিস করেছিলাম যে আমি সবসময় তোমার দেখাশোনা করব, তাই তোমার এখন এখান থেকে যেতেই হবে। আর এই সিনে আমাদেরকে দেখানো হয় যে তারা দুজন এখানে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল। এরপরে রিডলে বাইরে চলে আসে, কিন্তু রিডলে যখন ইউনিকর্নসদের কাছে যায় তখন ইউনিকর্ন তাকে কিছুই বলে না, উল্টো আরো রিডলের কাছে এসে শুয়ে পড়ে কান্না করতে শুরু করে। কিন্তু তখনই আবার ওডেলের ছেলে লোভের বশে ইউনিকর্নের পা বাঁধতে শুরু করে যাতে সে ইউনিকর্নকে ধরতে পারে, কিন্তু তখনই ওখানে এলিয়েট চলে আসে। এলিয়েট ওডেলের ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হওয়ার পরে তার কাছে থাকা ইউনিকর্নের শিংয়ের মাধ্যমে সে ওডেলের ছেলেকে আহত করে দেয়, কিন্তু ওডেলের ছেলেও তার কাছে থাকা অ্যারোর মাধ্যমে এলিয়েটকে আঘাত করে বসে। এরপরে তারা দুজনে ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে শুয়ে পড়ে। এরপরে তখন এলিয়েট ওখানেই মারা যায়, আর রিডলে তখন ওখানে বসে বসে কান্না করতে শুরু করে। তখনই ওখানে থাকা দুইটি ইউনিকর্ন নিজেদের শিং লাগিয়ে দেয়, আর তখনই আমাদের ওখানে একটা অন্যরকম জাদু দেখানো হয়। ইউনিকর্নসরা এলিয়েটকে আবার জ্যান্ত করে দেয়, আর রিডলে তখন খুবই খুশি হয় তার বাবাকে জ্যান্ত দেখতে পেরে। এরপরে রিডলে এবং এলিয়েট খুশি হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর তখনই ওখানে পুলিশ চলে আসে। আর পুলিশ আসার পরে পুলিশদের কাছে এমন মনে হয়েছিল যে এখানে যা কিছু হয়েছে সবকিছুর পেছনে রিডলে এবং এলিয়েটের হাত আছে, তাই পুলিশ তাদের দুজনকে থানায় নিয়ে যায়। এরপরে রিডলে এবং এলিয়েট তাদেরকে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু পুলিশ এসব ধরনের কাহিনী একদমই বিশ্বাস করে না। কিন্তু তখনই ওখানে সেই ইউনিকর্নসরা চলে আসে আর তাদের গাড়ি থামানোর জন্য সিগন্যালস দিতে থাকে, কারণ ইউনিকর্নসরা রিডলেকে এরকম বিপদের ভিতর দেখতে পারছিল না। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।